আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের আয়োজনে। আমরা নিশ্চয়ই জানি যে আমরা 1000 প্রশ্ন সমাধানের একটা মহৎ জার্নিতে আছি এবং সেই জার্নির আজকে আমার সাধারণ জ্ঞানের 10ম ক্লাস, যেখানে আমরা আজকে 316 নম্বর প্রশ্ন থেকে 350 নম্বর প্রশ্ন সলভ করব, মানে 35টি প্রশ্ন সলভ করব ইনশাল্লাহ। এবং এই 35টি প্রশ্ন আমরা পর্যাপ্ত যতটুকু আমাদের প্রয়োজন সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ব এবং শুধু পড়ব না, সাথে সাথে মনে রাখব এবং পরীক্ষার হলে গিয়ে সফলভাবে সঠিক উত্তর দিয়ে আমরা আমাদের জন্য একটা সম্মানের, একটা মর্যাদাপূর্ণ চাকরির ব্যবস্থা করে নিব ইনশাল্লাহ। তাহলে যারা এই প্রত্যয়ে যাদের আছে তারা সাথে আছেন আমাদের এবং সাথে থাকেন, লেগে থাকেন। আমরা যেদিন এই ক্লাসটি শেষ করব, অর্থাৎ 4টি সাবজেক্টের 1000 করে 4000 প্রশ্ন সলভ করে ফেলব, সেদিন ইনশাল্লাহ আমরা অনেক অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকব এবং আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এবং আপনি নিশ্চয়ই অনেকের চেয়ে এগিয়ে থাকবেন। তো কথা বাড়াবো না, আজকের প্রশ্ন শুরু করব। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, এবং আলহামদুলিল্লাহ আমি শারীরিক ও মানসিকভাবে বেশ ভালো আছি। তাহলে আজকে শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন নাম্বার হচ্ছে 316। আমরা এর আগে 315টি প্রশ্ন সফলভাবে শেষ করেছি। তো আমি সফলভাবে শেষ করেছি, আপনি কি সফলভাবে সেগুলো আয়ত্ত করতে পেরেছেন? আপনি কি সেই সবগুলো প্রশ্ন মনে রাখতে পেরেছেন? এখন যদি ওই প্রশ্নগুলো আবার আপনাকে জিজ্ঞেস করি, র্যান্ডম দু একটা, আপনি কি অ্যান্সার দিতে পারবেন? সেটা আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? এবং যদি বেঁধে যায়, যদি কনফিউশন তৈরি হয়, তাহলে আপনাকে অবশ্যই সেগুলো রিভিশন দিতে হবে। তাহলে দেরি না করে শুরু করি। প্রথম প্রশ্নের উত্তর দিয়ে ফেলেন তো ঝটপট। মুক্তিযুদ্ধে ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত? 1971 সালে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধে ওয়ার স্ট্র্যাটেজি মানে যুদ্ধ যে কৌশল যুদ্ধের, সেটা কি নামে পরিচিত? নাম্বার 1 অপশন নাম্বার ক, তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি, বাঘাইছড়ি স্ট্র্যাটেজি, মুজিবনগর স্ট্র্যাটেজি, নাকি আগরতলা স্ট্র্যাটেজি? এই প্রত্যেকটা অপশনই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত, প্রত্যেকটা জায়গায় ইতিহাসের সঙ্গে জড়িত। তার মধ্যে একটি আছে যেখানে এই যে 1971 সালে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, অস্থায়ী সরকার গঠন হওয়ার পরে মুক্তিযুদ্ধের যে সামরিক প্রশাসন তৈরি হলো, এই সামরিক প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গকে নিয়ে একটি মিটিং হয়েছিল এবং সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রূপরেখা প্রাথমিকভাবে প্রণীত হয়েছিল, ঠিক আছে? আপনারা অনেকেই সঠিক উত্তর ইতিমধ্যে দিয়েছেন এবং সেটি হচ্ছে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। ব্যাপারটা হচ্ছে সালটা ছিল 1971 সালের 4 এপ্রিল। এই জায়গাটার নাম ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মধুপুরের তেলিয়াপাড়া নামক একটি জায়গা। এবং তেলিয়াপাড়া চা বাগান, মূলত সেখানে একটি চা বাগানের যে বাংলো আছে, এই বাংলোতে ওই সময়ের সামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা একত্রিত হন এবং একটি প্রাথমিক প্ল্যান তৈরি করেন যে কিভাবে আমরা আমাদের এই যুদ্ধকে শুরু করতে পারি, এগিয়ে নিতে পারি। অনেকে হয়তো এরকম ধারণা করেন যে মুক্তিযুদ্ধ মানেই যে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজির ফলেই বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছিল। ব্যাপারটা এরকম না। তেলিয়াপাড়াতে প্রাথমিক একটা রূপরেখা প্রণীত হয়েছিল, এরপরে বিভিন্ন সময়ের প্রয়োজনে অবস্থা বুঝে আলাদা আলাদা ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং এরই প্রেক্ষিতে একসময় আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাই না? তাহলে আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। পরেরটাতে যাব। যথারীতি ক্লাস শেষে বলবেন যে কয়টি আপনি নিজ থেকে পারলেন। পরের প্রশ্ন, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? এর আগের ক্লাসে আমরা একই রকম আরেকটা প্রশ্ন দেখেছি, কিন্তু এক প্রশ্ন নয়, একই অ্যান্সার নয়। আমি আপনাকে সে ক্লাসে বলেছিলাম ভাষা আন্দোলনের সময় মূলত 4টি এই নামের, প্রায় একই নামের, কাছাকাছি নামের 4টি সংগঠন, 4টি সমিতি বা 4টি কমিটি গঠিত হয় এবং যেটির একটি পড়েছিলাম আমরা গত ক্লাসে, ওটি ছিল 1947 সালের 1 অক্টোবর গঠিত হওয়া রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কিন্তু আজকের এইটার উত্তর কিন্তু একই নয়। দেখেন, যখন দেখবেন সর্বদলীয়
কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এই নামটা দেখবেন, এটা একেবারে সর্বশেষ সংগঠন। ভাষা আন্দোলন শুরু হয়েছিল 47 সালে, শেষ হয়েছিল বা পূর্ণতা পেয়েছিল 52 সালে। এই 47 থেকে 52-এর মধ্যে 4টি একই নামের কাছাকাছি নামের কমিটি গঠিত হয়, যার মধ্যে প্রথম দুটি একেবারেই একই নাম, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আমি এর আগের ক্লাসে যেহেতু ওগুলো লিখে দিয়েছিলাম তাই আজকে লিখছি না। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ওটি ছিল 47-এ, দ্বিতীয়টি ছিল 48-এর 2 মার্চ, তৃতীয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ওটি গঠিত হয়েছিল 1950 সালের 11 মার্চ। আর লাস্ট যেটা সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, মূলত এই সমিতি, এই সংগঠনই 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং এটি গঠিত হয়েছিল 31 জানুয়ারি 1952 সাল। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। নিচের কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ আছে? এটা বাংলাদেশের পরিচয় ভিত্তিক একটা প্রশ্ন, অনেকবার এসছে। সেম কাছাকাছি আরেকটি প্রশ্ন, একেবারেই কাছাকাছি আরেকটি প্রশ্ন আছে। প্রশ্নটি আমি লিখি। প্রশ্নটি হচ্ছে যে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? এটি কিন্তু এক প্রশ্ন নয়, দুটি আলাদা প্রশ্ন। আমরা একটা জায়গা খেয়াল করব, খুবই কেয়ারফুলি খেয়াল করতে হবে। কেয়ারফুলি খেয়াল করতে না পারলে আপনার এই আনসার ভুল হবে। এখানে আছে সর্বপ্রথম, আর এখানে আছে নিচের কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ পাওয়া যায়। প্রথম না দ্বিতীয় না তৃতীয় এরকম কিছু শর্ত নেই। হ্যাঁ, এমনি বঙ্গ নাম আছে কিন্তু গ্রন্থগুলো প্রাচীন বা গ্রন্থটি প্রাচীন। আপনারা ক অ্যান্সার দিয়েছেন অনেকেই, ঋগ্বেদ বলছেন, এবং খ বলছেন একজন, ঐতরীয় আরণ্যক বলছেন মামুন কুলসুম, উম্মে কুলসুম বলছেন ঐতরীয় আরণ্যক। এইটার দ্বিতীয় যে প্রশ্নটি লিখলাম এইটার আনসার হচ্ছে ঐতরেয় আরণ্যক। তাহলে প্রশ্ন দুটি পার্থক্য কি আপনি বুঝতে পারলেন? প্রশ্ন কেয়ারফুলি পড়তে হবে। যদি প্রশ্ন থাকে নিচের কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ আছে, তাহলে আনসার হবে দুটি, ঋগ্বেদেও আছে, চর্যাপদেও আছে। ঋগ্বেদ কি? হিন্দু ধর্মের যে 4টি প্রধান বেদ তার মধ্যে একটি হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এরকম বেদ আছে, তাই না? সরি, 4টি না, 3টি বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। এই 3টি বেদ হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, অন্যতম প্রধান। তো এখানেও বঙ্গ নামের উল্লেখ আছে। আবার প্রাচীন বাংলা সাহিত্যের আদি নিদর্শন, প্রাচীন নিদর্শন চর্যাপদ, এই চর্যাপদেও বঙ্গ নামের উল্লেখ আছে। তাহলে আনসার হচ্ছে কোনটি? আনসার হচ্ছে আসলে ঘ, ক এবং খ এ দুটি সঠিক। তাহলে এই একটা প্রশ্ন। এবার আপনাকে প্রশ্নে যদি বলে সর্বপ্রথম কোন গ্রন্থে, সর্বপ্রথম এই শব্দটি যদি অ্যাড করে দেয় তাহলে কিন্তু ঋগ্বেদ, চর্যাপদ এগুলো হবে না। তাহলে আনসার হবে ঐতরেয় আরণ্যক। ঐতরেয় আরণ্যক, মহিদাস সহ আরো বেশ কিছু ঋষিদের লেখা একটা বই প্রাচীন, সেখানে প্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। আশা করি প্রশ্ন দুটির পার্থক্য বুঝে মনে রাখবেন এবং পরীক্ষার হলে গিয়ে কেয়ারফুলি আনসার করবেন। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর? বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তাকে মানে কত বছর সর্বনিম্ন বয়স হলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন? এটি একটি প্রশ্ন, আপনারা অনেকেই হয়তো জানেন। এটির আনসার হচ্ছে 25। যদি একজন ব্যক্তি যিনি বাংলাদেশের নাগরিক তিনি 25 বছর বয়স হয় তার, তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী বা এমপি যাই বলেন না কেন, প্রধানমন্ত্রী হতে হলে তো আগে এমপি হতে হয় নাকি সংসদ সদস্য হতে হয়। তো সংসদ সদস্যদের মধ্যে থেকেই তো একজন প্রধানমন্ত্রী, দলের নেতারা প্রধানমন্ত্রী হন, নেতারা না, নেতা প্রধানমন্ত্রী হন। এইবার এই তাহলে একই সাথে
আমি এই প্রশ্নের অ্যান্সার পাচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার বয়স হচ্ছে 25 বছর। এবার আমাকে যদি বলে যে প্রধানমন্ত্রীর জায়গায় যদি বলে যে সংসদ সদস্য হওয়ার, মন্ত্রী হওয়ার, ধরেন প্রধানমন্ত্রীর পরে থাকলো মন্ত্রী, হ্যাঁ মন্ত্রী, তারপরে থাকলো উপমন্ত্রী, উপমন্ত্রী, তারপরে থাকলো প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী। বাংলাদেশে তো এই কয়েক শ্রেণীরই মন্ত্রী হয়, তাই না? প্রধানমন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী। এছাড়াও আরো থাকেন সাধারণ সংসদ সদস্য, তাই না? সংসদ সদস্য। তার মানে এই যে নামগুলো, পদের নামগুলো আমি লিখলাম, এই সবগুলো হওয়ার বয়স হচ্ছে 25 বছর। ঠিক আছে? যদি আপনাকে চেঞ্জ করেও দেয় তাহলেও আপনি যেন পারেন, এটা আপনার মাথায় রাখতে হবে যে প্রাথমিকভাবে একজনকে এমপি হতে হলে, সংসদের ভোটে দাঁড়াতে হলে, প্রার্থী হতে হলে তাকে 25 বছর বয়স হতে হয়। যে প্রার্থী হয় সেই নির্বাচনে জয়লাভ করলে সে প্রথমে কি হয়? সংসদ সদস্য হয় বা মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হয়। এমপি থেকেই প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী যা আছে সবকিছু হয়। তাহলে বয়স 25। আপনার কাছে এবার প্রশ্ন, যদি রাষ্ট্রপতি হয় একজন মানুষ তাহলে তার বয়স কত হবে? রাষ্ট্রপতি হতে হলে একজন মানুষের, বাংলাদেশের নাগরিকের কত বছর বয়স হলে তিনি রাষ্ট্রপতি হতে পারেন? এটা আপনার কাছে প্রশ্ন। সবাই অ্যান্সার করবেন যারা এই মুহূর্তে আছেন। হ্যাঁ, সবাই অ্যান্সার দিয়ে তারপরে অন্য প্রশ্নে যাবেন। তাহলে এই প্রশ্নটা খুব ভালো করে মনে রাখেন। এটা সংবিধানের 66 নম্বর অনুচ্ছেদে, কয় নম্বর অনুচ্ছেদ? 66 নং অনুচ্ছেদ। সংবিধানের 66 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশের কোনো নাগরিক যদি 25 বছর বয়স হয় তাহলে সে সংসদ সদস্য হতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে, মন্ত্রী উপমন্ত্রী ইত্যাদি হতে পারবে। কানিজ আক্তার সম্ভবত নামটি চলে গেলে, উম্মে কুলসুম বলছেন যে 35 বছর, এদিকে হালিমা আক্তার বলেছেন যে 36 বছর। না, 36 বছর না, হয়তো আপনার টাইপিং মিস্টেকও হতে পারে। রাষ্ট্রপতি হতে হলে 35 বছর বয়স হতে হয়। পরের প্রশ্নে যাব। দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি একজন ঐতিহাসিকের নাম। ঐতিহাসিক মানে কি? তিনি ইতিহাস জানেন, ইতিহাস লিখেছেন। এই ঐতিহাসিক, তার নাম হচ্ছে জিয়াউদ্দিন বারানি। হ্যাঁ, তো বাংলার নাম দিয়েছিলেন বুলগাকপুর। বাংলার কি নাম দিয়েছিলেন? তিনি বাংলার ইতিহাস লিখতে গিয়ে তিনি বাংলাকে বলেছেন বুলগাকপুর। আবার ইবনে বতুতা বাংলাদেশে বেড়াতে এসে বাংলাদেশের ওয়েদার দেখে বিরক্ত হয়ে বলেছেন যে দোজকপুরি আজ নিয়ামত, মানে নিয়ামতপূর্ণ, ধন সম্পদপূর্ণ দোজক, এটা বলেছিলেন ইবনে বতুতা। এবার বাংলার ইতিহাস লিখতে গিয়ে জিয়াউদ্দিন বারানি তার বই তারিখ ই ফিরোজ শাহ, কি বইয়ের নাম হচ্ছে? তারিখ ই ফিরোজ শাহ। এটি একটি ইতিহাস গ্রন্থ, কার? এই জিয়াউদ্দিন বারানির ইতিহাস গ্রন্থ তারিখ ই ফিরোজ শাহ। সেখানে তিনি বাংলার ইতিহাস লিখতে গিয়ে বলেছেন যে এটা একটা বুলগাকপুর, সমৃদ্ধ নগরী, বিদ্রোহের নগরী। অনেকে অনেক অ্যান্সার দিচ্ছেন, আমরা একটু দেখি। বিদ্রোহের নগর, শান্তির নগর, সমৃদ্ধর নগর, শ্যামল নগর। আনসার হচ্ছে বিদ্রোহের নগর। মানে বাংলা সারা জীবন, সেই প্রাগৈতিহাসিক কাল থেকে বাংলার মানুষ মানে প্রায় অধিকাংশ সময়ই বিদেশিদের দ্বারা, বাহিরের শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, শাসিত হয়েছে। তবে মুখ বন্ধ করে বসে থাকেনি, বারবার বিদ্রোহ করেছে আর বিশৃঙ্খলা করেছে, কারণ তারা বিদেশি শাসন কখনোই মেনে নিতে রাজি ছিল না। এই জন্যে এই যে বারবার ঘন ঘন, মানে দিল্লি আছে, পাঞ্জাব ইত্যাদি অন্যান্য জায়গাতে শান্তিপূর্ণভাবে শাসন চলছে, হুট করে শোনা গেল যে বাংলায় বিদ্রোহ হয়েছে দিল্লির শাসকের বিরুদ্ধে। আমরা কিন্তু এখনো তাই, এখনো দিল্লির বিরুদ্ধে আমরা অলওয়েজ বিদ্রোহী মনোভাব পোষণ করি। এই জন্যে বাংলাকে তিনি বলেছেন বিদ্রোহের নগর, বুলগাকপুর। মনে থাকবে? আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাব। 60 গম্বুজ মসজিদ কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? আমাদের যে বিল্ডিংগুলো প্রাচীন বলেন আর আধুনিক বলেন, এগুলো কিন্তু এক একটা স্থাপত্য শৈলী, হ্যাঁ, আর্কিটেকচারাল স্ট্রাকচার মেনটেন করে তৈরি হয়।
ঠিক আছে। আধুনিক বিল্ডিংগুলো এক ধরনের স্ট্রাকচার মেনটেন করছে। মোগল আমলে এক ধরনের, দেখবেন যে যত মোগল স্থাপত্য আছে তাদের যারা আর্কিটেকচার সম্পর্কে জানেন, যারা অ্যানসিয়েন্ট আর্কিটেকচার সম্পর্কে কখনো পড়েছেন, তারা এগুলো নিশ্চয়ই জানেন যে মোগলদের দ্বারা যেই মানে মনুমেন্টগুলো বিল্ডিংগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু একই ধাঁচের, তাদের দরজাগুলো, তাদের অলঙ্করণ, সাজসজ্জা একই ধরনের। আবার সুলতানি আমলে প্রায় একই ধরনের, ঠিক আছে। আবার ব্রিটিশ শাসন আমলে কলোনিয়াল আর্কিটেকচার আরেক ধরনের। বাংলাদেশে যেমন রাজশাহী কলেজের বিল্ডিংগুলো, তারপরে কার্জন হল, এগুলোর নির্মাণের শৈলী একই ধরনের, এগুলোকে বলা হয় কলোনিয়াল আর্কিটেকচার। আবার সুলতানি আমলে যেগুলো হয়েছে সেগুলোকে বলা হয় সুলতানি আর্কিটেকচার। তো ৬০ গম্বুজ মসজিদ, বাংলাদেশের বাগেরহাটে অবস্থিত ৬০ গম্বুজ মসজিদ, যেটি খান জাহান আলী নির্মাণ করেছিলেন, মধ্যযুগের বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ। এই প্রত্যেকটাই কিন্তু এক একটা প্রশ্ন ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে। কি কি বললাম? ১, সুলতানি আমলে নির্মিত। ২, খান জাহান আলী তৈরি করেছে। আমি একটু লিখি। ১, সুলতানি আমলে নির্মিত। ২, আচ্ছা মধ্যযুগের বলি আমরা, মধ্যযুগের বাংলার সর্ববৃহৎ মসজিদ, ঠিক আছে। ৩ নাম্বার, নির্মাতা খান জাহান আলী। কেউ আছেন নাকি ৬০ গম্বুজ মসজিদের আশেপাশে থেকে শুনছেন, ৬০ গম্বুজ মসজিদে গিয়েছেন দেখতে, ৬০ গম্বুজ মসজিদ সশরীরে নিজে দেখেছেন, এমন কেউ থাকলে একটু জানান। তাহলে নির্মাতা খান জাহান আলী। হ্যাঁ, গম্বুজের সংখ্যা যদিও বলা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ, বাট গম্বুজের সংখ্যা ৬০টি নয়। এটি আপনাদের জন্য প্রশ্ন, গম্বুজের সংখ্যা কতগুলো? আচ্ছা আমি লিখে দিই, গম্বুজের সংখ্যা ৮১টি। এই হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে মোটামুটি তথ্য। তো ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে এই যে 4টা এক্সট্রা তথ্য লিখলাম, এই 4টাই কিন্তু বিভিন্ন সালে বিভিন্ন জায়গায় পরীক্ষায় প্রশ্ন এসেছে, বাট আমি নিয়েছি একটা। তাহলে কয়টা প্রশ্ন জানা হলো এই একটা প্রশ্নে? অ্যাটলিস্ট 5টি প্রশ্ন, যেগুলো 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি জানতে পারলেন। তাহলে এইটার আসলে অ্যান্সার হচ্ছে সুলতানি স্থাপত্য। কথা ক্লিয়ার? এটি যেহেতু সুলতানি আমলে নির্মিত, তার মানে সুলতানি, এর নির্মাণ শৈলী সুলতানি। আর পরেরগুলো, এই তথ্যগুলো অবশ্যই ভালো করে মনে রাখবেন। পরের প্রশ্ন, গ্রিনপিচ কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? গ্রিনপিচ একটি পরিবেশবাদী সংগঠন বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আপনাকে এভাবে জিজ্ঞেস করবে, গ্রিনপিচ কি ধরনের প্রতিষ্ঠান? প্রশ্ন করবে, গ্রিনপিচ কি ধরনের প্রতিষ্ঠান বা সংগঠন বা সংস্থা? হ্যাঁ, যাই বলুক, গ্রিনপিচ কি ধরনের প্রতিষ্ঠান? তাহলে এটা কি ধরনের? পরিবেশবাদী একটা সংগঠন। এবার কথা হচ্ছে যে এটা কোন দেশ ভিত্তিক, মানে অর্গানাইজেশনটা প্রতিষ্ঠিত হয়েছিল কোন দেশে বা কোন দেশ চালায়? 322-এর গ বলেছেন, ফিনল্যান্ড বলছেন 322-এর গ। সত্যি কি ফিনল্যান্ড? হল্যান্ড বলছেন কেউ, শাহরিয়ার বলছেন যে ক, ফিনল্যান্ড বলছেন কুইন রানী বলছেন ফিনল্যান্ড। দেখেন ফিনল্যান্ড নয়, এটির আনসার হচ্ছে হল্যান্ড। হল্যান্ডের কিন্তু আরেকটা নাম আছে, পরীক্ষা ওই নামটাই বেশি আসে, হল্যান্ড একটু তুলনামূলক কম আসে। আমি ইচ্ছা করে এই হল্যান্ড শব্দটার বিশিষ্ট প্রশ্ন নিলাম। হল্যান্ডের আরেকটা নাম হচ্ছে নেদারল্যান্ড। যদি বলে গ্রিনপিচ কোন দেশ ভিত্তিক সংগঠন, তাহলে আমরা অ্যান্সার করব হল্যান্ড বা নেদারল্যান্ড, থাকলে নেদারল্যান্ড, দুইটারই একটা থাকবে, যে কোনো একই জিনিস, আসলে একই দেশ, যাহা হল্যান্ড তাহাই এখন নেদারল্যান্ড। তাহলে মনে থাকবে গ্রিনপিচ এটি একটি পরিবেশবাদী সংগঠন। এটি 1971 সালে, এটি 1971 সালে
প্রতিষ্ঠিত, ঠিক আছে, 1971 সালে প্রতিষ্ঠিত একটি পরিবেশবাদী গ্রুপ। পরের প্রশ্নে যাব, ইরানে ইসলামী বিপ্লবের নায়ক কে? ইরানের ইসলামী বিপ্লবের নায়ক কে? ইরানের ইসলামী বিপ্লবের নায়ক রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি, আয়াতুল্লাহ আলী খোমেনি, মোহাম্মদ রেজা শাহ পাহলভি নাকি আহমেদি নিজাদ? খুবই বহুল প্রচলিত একটি প্রশ্ন, প্রায় ঘুরে ফিরে আসে। ইরানে এই যে 1979 সালে ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছিল, এই ইসলামী বিপ্লবের নায়ক ছিলেন মূলত আয়াতুল্লাহ রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি। মনে রাখতে হবে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সময় দিচ্ছি না এটাতে, পরের প্রশ্নে যাব, আধুনিক তুরস্কের জনক কে? এই যে বর্তমান তুরস্ক, এই তুরস্ক একসময় ওসমানীয় সাম্রাজ্যের একসময় যে বিশাল ওসমানীয় সাম্রাজ্য, সেটা বর্তমানে এসে ঠেকেছে, আবদ্ধ হয়ে আছে, বন্ধ হয়ে আছে ছোট্ট তুরস্কের মধ্যে। তুরস্ক আয়তনে কিন্তু আমাদের দেশের চেয়ে অনেক বড়, কিন্তু আমি বলছি ছোট্ট তুরস্কের মধ্যে ওসমানীয় সাম্রাজ্য আবদ্ধ হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। তার মানে ওসমানীয় সাম্রাজ্য এই বর্তমান তুরস্কর চেয়ে অনেক বড় ছিল। আমরা ভুল করে বলি তুরস্ক মানে ওসমানীয় সাম্রাজ্য, না, ওসমানীয় সাম্রাজ্য মানে তুরস্ক না। ওসমানীয় সাম্রাজ্য মানে পুরো আরব বিশ্ব, আফ্রিকা, ইউরোপের পূর্বাংশ পুরোটাই নিয়ে, মানে মধ্যপ্রাচ্য বলতে আমরা যা বুঝি ওই পুরোটাই। তারপরে হচ্ছে ইউরোপের বলকান অঞ্চল বলতে আমরা যেটা বুঝি ওই পুরোটাই। আবার উত্তর আফ্রিকার যে আরব দেশগুলো আছে, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো পর্যন্ত যে বিশাল অংশ আছে, এই বিশাল অংশটাই ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এবার ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার ফলে 1923 সালে লুজেন চুক্তির মাধ্যমে। সালটি ছিল 1923, চুক্তির নাম হচ্ছে লুজেন চুক্তির মাধ্যমে ওসমানীয় সাম্রাজ্যের মানে ওসমানীয় সাম্রাজ্যটা তুরস্কে এসে ফিক্সড হয়ে যায়। মানে ওসমানীয় সাম্রাজ্যের আরও যে অংশগুলো আছে সেগুলো মিত্র শক্তি দখল করে নেয় এবং তুরস্কে এসে ছোট্ট একটা তুরস্কের মধ্যে ওসমানীয় সাম্রাজ্য আবদ্ধ হয়ে যায়। এরপরে মোস্তফা কামাল, যাকে বলা হয় আতাতুর্ক, মোস্তফা কামাল পাশাকে বলা হয় তুর্ক, মানে তুরস্ক তুর্ক জাতির জনক। আতা মানে জনক, হ্যাঁ, বাংলাদেশের জাতির জনক, অমুক জাতির জনক, তমুক জাতির জনক আছে না, তুরস্কের জাতির জনক হচ্ছেন মোস্তফা কামাল আতাতুর্ক। তিনি 1924 সালে ওসমানীয় খিলাফতের সমাপ্তি ঘোষণা করেন এবং আধুনিক তুরস্ক রাষ্ট্রের জন্ম দেন। ঠিক আছে, এই হচ্ছে মোস্তফা কামাল আতাতুর্কের যে প্রশ্নটা আমরা পড়লাম। পরের প্রশ্নে যাব, কোনটি ইউরোপের পর্বতমালা? ইউরোপের পর্বতমালা কোনটি? আমাদের পৃথিবীতে যে মহাদেশগুলো আছে, এই প্রত্যেকটা মহাদেশেরই মানে পাহাড় পর্বত সম্পর্কে আপনাকে কিন্তু ধারণা রাখতে হবে। বিশ্বের উচ্চতম পর্বত, দীর্ঘতম পর্বত, এশিয়ার উচ্চতম বা দীর্ঘতম, এভাবে প্রত্যেকটা মহাদেশে। তো ইউরোপ মহাদেশের পর্বতমালা কোনটি? এটি এখানে যদিও উচ্চতম বা বৃহত্তম নয়, ইউরোপে অবস্থিত, অবস্থানটা শুধু জিজ্ঞেস করেছে। আল্পস, আন্দিজ, রকি, হিমালয়, কোনটি ইউরোপে অবস্থিত? আমরা একটু দেখি। আল্পস, এটি আসলে ইউরোপে অবস্থিত। ইউরোপ মহাদেশের দীর্ঘতম পর্বতমালার নামই হচ্ছে আল্পস। অনেকে আবার এটাকে উচ্চারণ করেন আলপস। হ্যাঁ, গ্রীষ্ম অনেকে উচ্চারণ করেন, গ্রীষ্মকাল আসছে গ্রীষ্মকাল। আরে ভাই, গ্রীষ্ম না, উচ্চারণটা হচ্ছে গ্রীষ্ম, ঠিক আছে? এটা আলপস না, এটা হচ্ছে আল্পস, ঠিক আছে, মনে থাকবে। আল্পস পর্বতমালা, এটা তাহলে ইউরোপে। আন্দিজ কোথায়? আন্দিজ হচ্ছে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম প্লাস পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ। রকি পর্বতমালা উত্তর আমেরিকায়। রকি পর্বতমালা কোথায়? উত্তর আমেরিকায়। আর হিমালয় কোথায়? আমাদের বাড়ির কাছে, এশিয়ায়।
আর তাহলে আল্পস হচ্ছে ইউরোপ মহাদেশে এবং এটি ইউরোপের দীর্ঘতম পর্বতমালা, যার দৈর্ঘ্য 1200 কিলোমিটার, মোর দেন 1200 কিলোমিটার। পরের প্রশ্নে আমরা যাব, কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়? মহাদেশ ভিত্তিক আপনার যে জ্ঞান সেটি কিন্তু রাখতে হবে। এটি চারটি দেশের নাম এখানে আছে, তার মধ্যে নিশ্চয়ই এখানে বোঝা যাচ্ছে লিবিয়া, এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। লিবিয়া কোথায়? আফ্রিকা। যারা ভূগোল বা ম্যাপ সম্পর্কে ভালো ধারণা রাখেন তাদের কাছে এই প্রশ্নটা খুবই সহজ। হ্যাঁ, তারা মনে করতে পারেন যে এত সহজ প্রশ্ন আবার দেয়। হ্যাঁ, দেখেন 2024 সালে এটা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসছে এবং এছাড়া আরও অন্যান্য অনেক পরীক্ষায় এসছে। সুতরাং আপনার কাছে যেটা সহজ, যে ব্যক্তি কখনো ভূগোল পড়ে নাই তার কাছে কিন্তু এটা কঠিনই। তো নরমে গরমেই তো প্রশ্ন হবে, তাই না? লিবিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত, বাকি 3টি দেশ এশিয়া মহাদেশে অবস্থিত। পরের প্রশ্ন, ফেসবুকের সদর দপ্তর কোথায়? এই যে সারাদিন ফেসবুকিং করেন, ইভেন আপনি ক্লাসটাও দেখছেন হয়তো ফেসবুকেই, তো এই যে সারাদিন ফেসবুক নিয়ে আমরা এত মাতামাতি করি, দুনিয়ার যা কিছু হয় ফেসবুকে আমাদের খবর পাওয়ার মানে প্রথম মাধ্যম, তাই না? তো এই ফেসবুকের সদর দপ্তর কোথায়? ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নগুলো খুবই সহজ, কিন্তু আমরা অনেক সময় হারিয়ে ফেলি, মনে থাকে না। তো ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, এটা সবাই হয়তো জানি। ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা বললে হয়তো অনেকেই পারবো না। আবার ফেসবুকের হেডকোয়ার্টার, হেড অফিস, সদর দপ্তর কোথায় এটাও হয়তো অনেকে জানি না। হ্যাঁ, জেনে নিন, এটা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় নট অনলি ফেসবুক, ইউটিউব সহ যেগুলো বড় বড় সোশ্যাল মিডিয়া আছে আমেরিকা ভিত্তিক, সেগুলো কিন্তু এই ক্যালিফোর্নিয়াতেই অবস্থিত হেডকোয়ার্টারগুলো, ঠিক আছে? তাহলে ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের সদর দপ্তর অবস্থিত। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কবে পার্ল হারবার আক্রমণ করেছিল? পার্ল হারবার একটি পোতাশ্রয়। ডু ইউ নো হোয়াট ইজ পোতাশ্রয়? পোতাশ্রয় কি জানেন আপনারা? পোতাশ্রয় হচ্ছে একটা ভৌগোলিক একটা মনে করেন দ্বীপ টাইপের একটা জায়গা। আপনি আপাতত এতটুকু এইভাবে বুঝে রাখেন। পোতাশ্রয় হয়তো কখনো ভূগোল ক্লাসে, ডিটেল ক্লাসে সুযোগ হলে পোতাশ্রয় আপনাকে বুঝিয়ে দিব। তো পোতাশ্রয় মনে করেন যে একটা দ্বীপের মতো জায়গা, হ্যাঁ, যেখানে নৌকা, জলজাহাজ ভিড়ে ব্যবসা বাণিজ্য করে, বা নৌঘাটি, সামরিক ঘাঁটি থাকতে পারে। এমনই একটি সামরিক ঘাঁটি ছিল পার্ল হারবার, ঠিক আছে, যেটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটি ছিল আমেরিকার নিয়ন্ত্রিত একটি নৌঘাঁটি, আমেরিকার নৌবাহিনীর একটি ঘাঁটি। এইখানে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ করার সময় জাপান কিন্তু সবচেয়ে বেশি মানে উত্তেজিত ভূমিকা পালন করছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল জার্মানির নেতৃত্বে, বাট জাপান এখানে অ্যাড হয়ে সে জার্মানিকেও ছাড়িয়ে গেছিল। জার্মানি আত্মসমর্পণ করার পরেও জাপান কিন্তু একা একা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তো জাপান খুব ভালো অবস্থানে ছিল। এইবার 1941 সালে 7 ডিসেম্বর জাপান যখন পার্ল হারবার আক্রমণ করে, তখন ডিরেক্টলি আমেরিকা এই যুদ্ধে ইনভলভ হয়ে যায়। পরের প্রশ্নে যাব আমরা, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে? জাতিসংঘের যে সংগঠনগুলো আছে, অঙ্গ সংগঠনগুলো আছে, আচ্ছা, শাহরিয়ার বলছেন যে পোতাশ্রয় হলো নদী বা সমুদ্রের মধ্যে, মানে তিনি পোতাশ্রয়ের বর্ণনা দিয়েছেন, খুবই ভালো। আমি যে বললাম, যারা ভূগোল পড়েছেন, ভূগোল সম্পর্কে ধারণা আছে, তারা জানেন। তাহলে দেখেন, জাতিসংঘের যে সাধারণ পরিষদ আছে এর একজন নারী, তিনি প্রথমবারের মতো সভাপতিত্ব করেছিলেন এবং তিনি একজন ভারতীয় নারী, ঠিক আছে? ডি অ্যান্সার করছেন অনেকেই। হ্যাঁ, বিজয় লক্ষ্মী পণ্ডিত একজন ভারতীয় নারী, যিনি জাতিসংঘের প্রথম সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরেরটাতে যাই, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি। 1944 সালে ব্রেটন উডস নামক
যে 4টি সংগঠনের জন্ম হয়েছিল ব্রেটন উডস ইনস্টিটিউটের মধ্যে, একটি হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর সদর দপ্তর কোথায় এটা আপনাকে জানতে হবে। আমি এর আগের একটা ক্লাসে বলেছিলাম যে বিশ্বে অর্থ সংক্রান্ত যতগুলো সংগঠন আছে মানে দু একটা বাদ দিয়ে অধিকাংশর সদর দপ্তরই আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। আইএমএফ, আইবিআরডি, তারপরে হচ্ছে আইডিএ, হ্যাঁ, তারপরে হচ্ছে এমআইজিএ, মিগা যেটাকে বলে, ডাব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো সবগুলোর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। মনে রাখবেন। পরেরটাতে যাই। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? ওআইসি এর পূর্ণরূপ নিশ্চয়ই জানা আছে, না জানা থাকলে ভালো করে মনে রাখতে হবে। 1969 সাল। এর আগেও বলেছি একটা ক্লাসে ওআইসি প্রসঙ্গে, 1969 সালটা ছিল 1969। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ চলছে। এই সময় ইসরায়েল বাইতুল মুকাদ্দাসে আগুন জ্বালিয়ে দেয়, যেটি মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ পবিত্র ধর্মীয় স্থান। এবার এরই প্রেক্ষিতে মুসলিম বিশ্বর টনক নড়ে এবং তারা মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা নিরাপত্তার জন্য ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন, যা পরবর্তীতে নাম চেঞ্জ করে তার নাম হয় ওআইসি, একই থাকে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন তৈরি হয়, মানে কনফারেন্সকে কোঅপারেশন করা হয় শুধু। এই হচ্ছে ওআইসি। বাংলাদেশ স্বাধীনতার পরে 1974 সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে। মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশ জাতিসংঘের কয়েকটা সংগঠন, জাতিসংঘ, কমনওয়েলথ, ওআইসি, হ্যাঁ, এরকম ন্যাম, এরকম কিছু সংগঠন আছে। এখানে কবে সদস্যপদ লাভ করেছে, এই তারিখ সালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে। পরের প্রশ্নে যাব। এটা ওআইসি থেকেই আরেকটি প্রশ্ন, একই রিলেটেড প্রশ্ন, তাই নিয়ে নিলাম যে ওআইসি এর দাপ্তরিক ভাষা কয়টি? ওআইসি প্রতিষ্ঠিত হয়েছে বললাম 1969 সালে। ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। এবার আমাদের জানার বিষয় হচ্ছে ওআইসি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কয়টি? আমরা হয়তো জানি যে জাতিসংঘের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 6টি, কিন্তু ওআইসির আলাদা, যেহেতু সংগঠন, এদের আলাদা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, সেটির সংখ্যা হচ্ছে 3টি। কি কি সেটি একটু মনে রাখি আমরা। নাম্বার 1 আরবি। যেহেতু মুসলিম দেশগুলোর সংগঠন আর মুসলিম দেশগুলোর বড় একটি অংশের রাষ্ট্রভাষা হচ্ছে আরবি, তাই আরবি। আরেকটি ভাষা হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ইংরেজি। আরও একটি বড় ভাষা যেটি হচ্ছে ফ্রেঞ্চ বা ফরাসি। এই 3টি হচ্ছে ওআইসি এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। মনে রাখতে হবে অবশ্যই। পরের প্রশ্নে যাব। কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয়? আমার কাছে এখন যে 2টি প্রশ্ন আছে, আমি সবার একটু কমেন্ট দেখব। আমি 2টি প্রশ্ন আপনাকে একসঙ্গে দেখাই দিচ্ছি, যেহেতু এক পেজে আমি নেইনি, আলাদা আলাদা পেজে নিয়েছি। প্রশ্ন নাম্বার 333 এবং প্রশ্ন নাম্বার 334, 2টি প্রশ্ন আলাদাভাবে ভালো করে পড়েন এবং অ্যান্সার দেন। প্রথম প্রশ্ন, কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয়? জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, বিভাগ। এটি একটি প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? এই 2টি প্রশ্ন একসঙ্গে ভুল করবেন, তাই আমি একসঙ্গে রেখেছি। আমি জানি যারা আছেন, আমি একটু দেখতে চাই কয়জন সঠিক উত্তর দিচ্ছেন। প্রথম 333-এর আনসার দেন সবাই। 333-এর ঘ বলেছেন তাহমিনা খাতুন। কেয়া বলছেন বিভাগ। তারপর হচ্ছে শাহরিয়ার ইসলাম বলছে বিভাগ। শাহরিয়ার আর বলছেন বিভাগ। থানা বলছেন লাবণ্য ইসলাম। 33-এর ঘ বলছেন রাসেল শেখ। একটু দেখি, ঘ মানে হচ্ছে বিভাগ। স্থানীয় প্রশাসনের অংশ নয়। প্রশ্নটা কি? স্থানীয় প্রশাসনের অংশ নয়। আমি জানি যে আপনারা অনেকেই এটাতে কনফিউজড হবেন। আমার এই যে টিচিং প্রফেশনের জিকে টিচার হিসেবে দীর্ঘ যে লাইফ, এখানে আমি সবচেয়ে কনফিউজড হতে যে প্রশ্নে দেখেছি, সবচেয়ে ভুল অ্যান্সার দিতে, মানে কনফিডেন্সের সঙ্গে ভুল অ্যান্সার দিতে যে প্রশ্নটি দেখেছি, সেটি হচ্ছে এই 333 এবং 34 নম্বর প্রশ্ন। বিভাগ অ্যান্ড ইউনিয়ন। আচ্ছা, বুঝতে পেরেছি আমি।
এবার অ্যান্সার জেনে নেন, এটার অ্যান্সার হচ্ছে স্থানীয় প্রশাসনের অংশ নয় ইউনিয়ন পরিষদ, বিভাগ নয়। অ্যান্সারটা বিভাগ, উপজেলা বা জেলা নয়, অ্যান্সারটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। থাক, ব্যাখ্যা পরে দিচ্ছি, পরের প্রশ্নটা আগে শেষ করি। পরের প্রশ্নেও ঝটপট অ্যান্সার দেন তো, একই সেম, কাছাকাছি, হ্যাঁ সেম সেম টু সেম, কাছাকাছি প্রশ্ন এবং ভুল করার জায়গা। বিভাগ ইউনিয়ন না রে ভাই, একই সাথে দুইটা অপশন, এখানে অ্যান্সার তো দেওয়ার সুযোগই নাই। এখানে আপনি কেন বিভাগ আর ইউনিয়ন কেন অ্যান্সার দিচ্ছেন? যারা বিভাগ আর ইউনিয়ন অ্যান্সার দিচ্ছেন তারা চরম ভুলের মধ্যে আছেন। একটাও হলে তাও একটু মানা যায়। আচ্ছা, আপনারা এই দুটার প্রশ্নের অ্যান্সার দিতে থাকেন, আমি একটা ছোট্ট গল্প বলি, কাজে লাগবে জীবনে। হ্যাঁ, একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে পরীক্ষায় নেগেটিভ মার্কিং হলে, মানে একটা প্রশ্নের ভুল অ্যান্সার দিলে নেগেটিভ মার্কিং কেন হয়। আমি যে এটার ভুল অ্যান্সার দিয়েছি, ধরেন এটার ভুল অ্যান্সার হচ্ছে উপজেলা বা ইউনিয়ন, তা আমি ভুল অ্যান্সার দিয়েছি, তাহলে তো আমার ওই 1 নাম্বার মানে না পাওয়ার কথা। জাস্ট আমি যেটা ভুল দিলাম সেটা না পাওয়ার কথা, তাহলে আরও হাফ মার্ক কেন কেটে নেওয়া হয়? তো টিচার স্টুডেন্টকে বলছে যে ধরো এক জায়গায় একটা ঘোড়া আর একটা গাধা আছে। কি আছে? ঘোড়া আছে আর গাধা আছে। এবার জিজ্ঞেস করা হলো যে নিচের কোনটি ঘোড়া বা এখানকার কোনটি ঘোড়া। তো একজন স্টুডেন্ট যেটা হচ্ছে এটা মনে করেন ঘোড়া, আর এটা হচ্ছে গয়াকারে গা ধয়াকারে ধা। এবার বলল নিচের কোনটি ঘোড়া, সে গাধায় টিক চিহ্ন দিল। অ্যান্সারটা ভুল হয়েছে তো, তাই না? তাহলে গাধা যে চিনে না, এটা একটা অপরাধ তার, যে সে গাধা চিনে না। তাহলে নেগেটিভ মার্কিং কেন হবে? কারণ ওই স্টুডেন্ট আসলে ঘোড়াও চিনে না। যদি ঘোড়া চিনতো তাইলে তো ঘোড়ার চেহারা দেখে, রূপস্বরূপ দেখে বলতো এটা ঘোড়া, তাহলে তো সঠিক অ্যান্সার হতো। তার মানে এই স্টুডেন্ট গাধা চিনে না, এটা প্রথম অপরাধ। পরের অপরাধ আসলে সে ঘোড়াও চিনে না, এটা দ্বিতীয় অপরাধ। এই জন্য তাকে হাফ মার্ক কেটে নেওয়া হয়। আমি গল্পটা আমার কোনো বন্ধুর কাছ থেকে শুনেছিলাম, এটা আমার নিজের তৈরি গল্প না। তো খুবই ইন্টারেস্টিং এবং লজিক্যাল মনে হয়েছিল আমার কাছে। দেখেন, আপনারা যারা বলছেন ইউনিয়ন, তারা তো অপরাধ করেছেনই। হ্যাঁ, মানে না, যারা ইউনিয়ন বলেছেন শুধু তারা সঠিক উত্তর দিয়েছেন, আর যারা ইউনিয়ন আর বিভাগ দুটাই অ্যান্সার দিচ্ছেন তারা কিন্তু ঘোড়াও চিনেন না, গাধাও চিনেন না। যাক, গল্প শেষ, এটার অ্যান্সার করি। বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? আমাকে দেখতে হবে প্রশাসন। পরেরটা, এ আগের প্রশ্নে কি ছিল? এটাও প্রশাসন, এটাও প্রশাসন। এটা বলছিল প্রশাসন নয়, আর এটা বলছে প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? এইটার অ্যান্সার হচ্ছে উপজেলা, উপজেলা পরিষদ। এইবার আমি একটা জিনিস লিখে দিই, আপনি শিখে নেন। একটু লিখে দিই, স্থানীয় প্রশাসন। হ্যাঁ, প্রশাসন। আচ্ছা, ধরবে না, একটু এদিকে লিখতে হবে। স্থানীয়, এটা হচ্ছে প্রশাসন, আর এবারে হচ্ছে স্থানীয় সরকার। স্থানীয় প্রশাসন আর স্থানীয় সরকার এক জিনিস নয়, এটা আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে। স্থানীয় প্রশাসন আর স্থানীয় সরকার এক জিনিস নয়। কাছাকাছি একই মানে বিল্ডিংয়ে একই অফিসে কাজ হতে পারে, বাট দুইটা আলাদা জিনিস। দেখেন, একটু খেয়াল করি, স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ স্তর হচ্ছে নাম্বার 1 বিভাগ। স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে বিভাগ, কারণ মন্ত্রণালয় থেকে নির্দেশনা বিভাগে আসে। বুঝিয়ে দিচ্ছি একটু পরে, আগে লিখতে দেন। 2 নাম্বার হচ্ছে বিভাগের পরে দ্বিতীয় স্তরে থাকে, বিভাগের পরে হচ্ছে জেলা, এবং তৃতীয় স্তরে থাকে উপজেলা। এটা হচ্ছে স্থানীয় প্রশাসনের স্তর। তাহলে দেখেন তো, স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি?
স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? উপজেলা। উপজেলাই তো, তাই না? কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে চালু আছে? 3 স্তর বিশিষ্ট। 3 স্তর বিশিষ্ট, তার মধ্যে সর্বোচ্চ বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা, এটা স্থানীয় প্রশাসন। এবার দেখেন স্থানীয় সরকার, স্থানীয় সরকার শুরুই হয় জেলা থেকে, জেলা পরিষদ। হ্যাঁ, জেলা পরিষদ। এরপরে জেলা পরিষদ থেকে আসে উপজেলা পরিষদ, উপজেলা পরিষদ। আর 3 নম্বরে সর্বনিম্ন স্তর, স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ, এটা হচ্ছে স্থানীয় সরকার। তাহলে দেখেন তো, স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি? জেলা পরিষদ। আর সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। এক জিনিস নয়। এবার মনে রাখবেন কিভাবে স্থানীয় সরকার কি, কিভাবে চেইন অফ কমান্ডগুলো আসে, এটা আমরা বেসিক কোনো একটা ক্লাসে, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার, এই ক্লাসে একটা প্রশ্ন নিয়ে আমি এত সময় ক্ষেপণ করলে অন্যগুলোতে কম সময় দিতে পারবো। তাহলে আপনি জাস্ট এখন বেসিক একটা জিনিস আমি বলে দিই, যে স্থানীয় সরকার আর স্থানীয় প্রশাসন দুটি আলাদা জিনিস। প্রথম কথা, স্থানীয় প্রশাসন শুরু হয় বিভাগ থেকে। মনে করেন মন্ত্রণালয় থেকে একটি নির্দেশ এসেছে, সেটি প্রথমে আসবে বিভাগের কাছে, তারপরে বিভাগ পাঠাবে জেলায়, জেলা পাঠাবে উপজেলায়, এর নিচে আর নাই। এবার স্থানীয় সরকারের একটা জিনিস মনে রাখবেন কিভাবে, কোনটি স্থানীয় সরকার আর কোনটি স্থানীয় প্রশাসন মনে রাখবেন কেমনে, একটু বুঝিয়ে দিই। দেখেন, পরিষদ এই শব্দটা যদি সাথে যুক্ত থাকে তাহলে বুঝে নেবেন ওইটি সরকার। পরিষদ শব্দটি যুক্ত থাকলে বুঝবেন ওটি সরকার, প্রশাসন নয়। উপজেলা পরিষদ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, ওই পুরো পরিষদটা। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, ভোট দিয়ে আপনি যাদের নির্বাচিত করেন তারা সরকার। আর যারা বিসিএস এর মাধ্যমে ক্যাডার হয়ে আসেন যারা, তারা প্রশাসন। আর কিভাবে বুঝাবো, এবারও যদি না বুঝতে পারেন এই ক্লাস শেষ হওয়ার পরে এই জায়গাটা আবার দেখবেন, যে এরা আসে নিয়োগ থেকে, বিসিএস ক্যাডারের মাধ্যমে, ওরা প্রশাসন। আর এরা আসে নির্বাচনের মাধ্যমে। নির্বাচন, ইউনিয়ন পরিষদের হই হই রই রই করে ভোট দেন না, ইউনিয়ন পরিষদের ভোট দেন, উপজেলা পরিষদের ভোট দেন, জেলা পরিষদেরও ভোট হয়, জেলা পরিষদের ভোটে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা ভোট দেয়। ঠিক আছে, তার মানে এরা ভোটের মাধ্যমে হয়, এরা সরকার। আশা করি বোঝাতে পেরেছি, আমি খুব চেষ্টা করলাম এটা আপনাকে বোঝানোর জন্য। এই দুটি প্রশ্ন। পরেরটা, বাংলাদেশে কোনটি প্রথম নিরক্ষর মুক্ত জেলা? নিরক্ষর বলতে কি বোঝেন? অক্ষর জ্ঞান আছে যার সে কিন্তু স্বাক্ষর, আর অক্ষর জ্ঞান নেই যার সে নিরক্ষর। মানে যে, মানে ক খ এবিসিডি আলিফ বা তা যে কোনো অক্ষর লিখতেই পারে না, সে তাকে বলা হয় নিরক্ষর, বা লিখতে বা পড়তে পারে না, নিরক্ষর। হ্যাঁ, তো এই নিরক্ষর মুক্ত জেলা কোনটি বাংলাদেশে প্রথম? অ্যান্সার হচ্ছে মাগুরা। মাগুরা জেলা 2000 সালে 2000 সালে মাগুরা জেলাকে, কারণ 1998 সালের ওই সময়ে নিরক্ষর মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সন্দীপন, তারপরে এরকম কিছু মানে কয়েকটি নামে, 4টি বা 5টি নামে, মানে এই মানে বিশেষ কি বলে যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল, ওই প্রকল্পের আওতায় প্রথম নিরক্ষর মুক্ত জেলা ঘোষণা করা হয় মাগুরা জেলাকে। আছেন নাকি কেউ মাগুরা থেকে ক্লাস দেখছেন? মাগুরা থেকে ক্লাস দেখছেন এমন কি কেউ আছেন? থাকলে একটু জানায়েন। পরের প্রশ্নে যাব। নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ রিজার্ভ রাখে কি? ব্যাংকিং সেক্টর থেকে একটি প্রশ্ন। এই যে নোট, আমরা বাজারে যে 5 টাকা, 10 টাকা, 1000 টাকার, 500 টাকার, 200 টাকার নোট ইউজ করি, তো আমাদের ছোটবেলায় আমারই মনে হতো যে সরকার কেন বিদেশ থেকে টাকা ধার করে, ঋণ নেয় কেন? পদ্মা সেতু বানাবে, হ্যাঁ, তারপরে মেট্রো রেল বানাবে, হ্যাঁ, অন্য কিছু আরও অনেক বিষয় উন্নয়ন করবে। আমাদের এই যে দেশের মানুষের এত অভাব, হ্যাঁ, অভাব অনটন, তো সরকার তো চাইলেই প্রচুর টাকা মেশিনে ছাপিয়ে, প্রেসে ছাপিয়ে, মানে যারা সরকারের টাকা ছাপানোর যে জায়গা, এখানে ছাপিয়ে ছেড়ে দিলেই তো হয়। আমার মনে হয়তো যে আমাকে 2 বস্তা টাকা দিয়ে গেলেই তো হয়, সরকার থেকে ছাপিয়ে আমাকে 2 বস্তার, মানে তখন তো 1000 টাকার নোট ছিল না, আমি যখন ছোট ছিলাম তখন এই চিন্তা করতাম যে 500 টাকার
2 বস্তা, ওই সময় 2 বস্তা নোট পাইলে প্রচুর জিনিস খাওয়া হইতো, মানে 2 বস্তা হয়তো চিন্তা করিনি, আর একটু কম চিন্তা করেছি, মানে চিন্তা ছিল জিনিস খাওয়া কেন্দ্রিক। হ্যাঁ, তো টাকা ছাপালেই তো পারে সরকার, মূল কথা হচ্ছে এটা, টাকা ছাপালেই তো পারে, তাহলে ছাপায় না কেন? কারণ সরকার মুদ্রা নীতি বলে একটা দেশে, মানে প্রত্যেকটা দেশে মুদ্রা নীতি বলে একটা বিষয় আছে, মুদ্রা ছাপানোর একটা নীতি আছে। মুদ্রা চাইলেই সরকার বস্তাকে বস্তা মুদ্রা ছাপাতে পারে না। সরকারের যে পরিমাণ মুদ্রা বাজারে ছাড়া আছে, সরকার যে কোনো মুহূর্তে ওই মুদ্রার বিনিময়ে, মানে স্বর্ণের বা মার্কিন ডলার, দুইটি জিনিস রিজার্ভ থাকে, একটি হচ্ছে ডলার আর আরেকটি হচ্ছে স্বর্ণ। এই দুটির বিনিময়ে সমস্ত নোট, যত টাকা সরকার ছাপিয়েছে সেগুলো ফেরত নিতে পারবে। এর বাইরে হলে মুদ্রাস্ফীতি হবে, আরও অনেক ধরনের সমস্যা হবে। সো দ্য আনসার ইজ গোল্ড। সরকার মূলত স্বর্ণ জমা রাখে, দ্বিতীয় আরেকটা ডলার জমা রাখে। এখানে যদি মানে বৈদেশিক মুদ্রা, এখানে যদি থাকতো, আরেকটা অপশন থাকতো যে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ, তাহলে কিন্তু দুটি অ্যান্সার হতো। যেহেতু আরেকটি নাই এবং প্রধানত স্বর্ণই রাখা হয়, তাই স্বর্ণ হচ্ছে আনসার। পরেরটাতে যাব, বাংলাদেশের প্রথম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশে জাহাজ নির্মাণ করা হয়, কোন জাহাজ? জলজাহাজ, যেগুলো সমুদ্রে চলে। হ্যাঁ, তো এই জাহাজ নির্মাণ কারখানা খুলনায় অবস্থিত। মনে রাখি, জাহাজ নির্মাণ কারখানা, এটাকে এখানে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, একটা কারখানা বাংলাদেশের যেটা জাহাজ নির্মাণ করে, এবং এটি বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা খুলনায় অবস্থিত। ভৈরব নদীবন্দর কোন নদীর তীরে অবস্থিত? বাংলাদেশের স্থলবন্দর নদীবন্দরের অবস্থান সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। এখানেও বোঝার কিছু নাই, ভৈরব একটি নদীর নাম, এই ভৈরব নদীর নামে একটি স্থলবন্দর আছে। হ্যাঁ, ভৈরব নদীর বন্দর, মানে স্থলবন্দর না, সরি, নৌবন্দর। এটি কোন নদীর তীরে অবস্থিত? আনসার হচ্ছে মেঘনা নদীর তীরে অবস্থিত। ভৈরব নদী বন্দর মেঘনা নদীর তীরে অবস্থিত। ভৈরব নদীর নাম আছে, ভৈরব একটা জায়গারও নাম আছে, যেটা হচ্ছে ওই যে যেখানে মুন্সিগঞ্জের ওইদিকে, আমি যদি ভুল না করে থাকি, তো মেঘনা নদীর তীরে অবস্থিত। এতটুকু মনে রাখলে চলবে। আলুর একটি জাত, আমরা এর আগের ক্লাসে গমের জাত সম্পর্কে জেনেছি, আজকে আলুর জাত সম্পর্কে জানবো। মানে আমার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনি একদিনে সকল ফসলের জাত মুখস্থ করতে পারবেন না, কিন্তু পরীক্ষায় ফসলের জাত আসবে। তামাক, আলু, গম, টমেটো, মরিচ, তারপরে হচ্ছে এই যে আম। হ্যাঁ, এরকম যে ফসলগুলো আমাদের দেশে চাষ হয়, বিভিন্ন সবজি সহ, অর্থকরী সহ, খাদ্যশস্য যাই হোক না কেন, এই ফসলগুলোর জাত আছে অনেক উন্নত ধরনের, বা কি বলে যে উন্নত বা উচ্চ ফলনশীল জাত আছে। এক ধানেরই প্রায় শখানেক জাত আছে। তো আপনি তো একদিন এটা মুখস্থ করতে পারবেন না, এই জন্য আমি এক একটা আইটেমের জাত একদিন করে রাখছি, যেন আপনি ওই আইটেমটা, আজকে আপনার কাজ হবে, আমি আলুর একটি জাতের নাম এখানে লিখেছি, আপনার কাজ হবে আলুর প্রধানত যে জাতগুলো পরীক্ষা আসে, যেমন ডায়মন্ড, কার্টিনেল, কুফরি, সুন্দরী, হ্যাঁ, সিঁদুরি, এরকম কয়েকটি জাত আছে, এগুলো আপনার মুখস্থ করে নেওয়া খুব ভালো একটি কাজ হবে। তাহলে যেদিন যেই ফসল আসছে ওই দিন ওই জাতগুলো আয়ত্ত করে ফেলেন, মুখস্থ করে ফেলেন। পড়াশোনা একদিনে হয় না, পড়াশোনাকে বারবার কেয়ার করতে হয়, বারবার রিভিশন দিতে হয়। পরেরটাতে যাই, পিট কয়লার বৈশিষ্ট্য কি? পিট কয়লার বৈশিষ্ট্য হলো, পিট এক ধরনের কয়লা, খনি থেকে যে কয়লাগুলো পাওয়া যায় তার মধ্যে দুই তিন ধরনের কয়লা পাওয়া যায়। তো তার মধ্যে পিট কয়লা সবচেয়ে উন্নত মানের কয়লা। তো এই পিট কয়লার বৈশিষ্ট্য হচ্ছে এটা ভেজা থাকে এবং নরম থাকে। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু কয়লা খনি আছে, বাংলাদেশে কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে। তো এই হচ্ছে পিট কয়লার বৈশিষ্ট্য। তাহলে মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের খনিজ সম্পদ চ্যাপ্টার থেকে প্রশ্নটা, যে এটি ভেজা ও নরম হয়ে থাকে। পরের প্রশ্নে যাব আমরা, মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে? আপনি বাংলাদেশের কালচার সম্পর্কে জানবেন না আর আপনি চাকরি পেয়ে যাবেন, এটা হতেই পারে না। আবার বলি, আপনি বাংলাদেশের কালচার সম্পর্কে জানবেন না, বাংলাদেশের কালচার বলতে ধরেন আপনি গান বা সিনেমা নাটক পছন্দ করেন না, বাট আপনি তো ব্যাংকিংও পছন্দ করেন না, বাট বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সম্পর্কে, কারণ দেশের অর্থনীতি চলে ব্যাংকিং এর মাধ্যমে, তাই না?
আপনি ধরেন যে ব্যাংকিং সেক্টর পছন্দ করেন না, তারপরেও আপনাকে ব্যাংকিং সেক্টরের নলেজ অর্জন করতে হবে। এটা সুদ খাওয়ার জন্য না, এটা একটা হালাল চাকরি পাওয়ার জন্যই, যে ব্যাংকিং সেক্টরটা কিভাবে চলে। আপনি সিনেমা নাটক গান পছন্দ করেন না, তারপরেও আপনাকে নলেজ রাখতে হবে। তার মানে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আপনি জানবেন না, বাংলাদেশের কালচার সম্পর্কে আপনি জানবেন না, আপনি চাকরি পাবেন না। ধরেন কোনোভাবে প্রিলি উতরে গেছেন, ভাইভাতে সাংঘাতিকভাবে আটকে যাবেন, তো বাংলাদেশের কালচার থেকে আপনাকে পড়তে হবে। বাংলাদেশের কালচারের একটা দিক হচ্ছে চলচ্চিত্র, গান, নাটক। হ্যাঁ, তো মুখ ও মুখোশ এটি বাংলার প্রথম সবাক চলচ্চিত্র। এটির পরিচালককে তারেক মাসুদ বলেছেন কিউটভাবে অনেকেই। তারেক মাসুদ বলেছেন, বলেছেন তারেক মাসুদ, মানে আব্দুল জব্বার খান। তারেক মাসুদ যারা বলেছেন, আমি একটা কথা বলেছি, বাংলার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। সবাক মানে নির্বাক চলচ্চিত্র ছিল, মানে আপনি হয়তো এটা ইমাজিন করতে পারছেন না, আপনি হয়তো এটা কল্পনা করতে পারছেন না যে এরকমও সিনেমা ছিল যে শুধু এরকম এরকম ইশারা করবে, মানে ইশারা ইঙ্গিতে কথা হবে, মানে কোনো সাউন্ড নাই, সাউন্ডলেস, এরকম সিনেমাও ছিল। এগুলোকে বলা হয় নির্বাক চলচ্চিত্র। বাংলার প্রথম কথা বিশিষ্ট, ভয়েস বিশিষ্ট যে সিনেমা, সেটার নাম হচ্ছে মুখ ও মুখোশ। তারেক মাসুদ কয়দিনের লোক, এই কয়েকদিন আগে সেই সিনেমা, এখন তারেক মাসুদ কি মারা গেছেন নাকি আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তো তিনি মানে বর্তমান যুগের লোক। হ্যাঁ, সো তারেক মাসুদ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। অ্যান্সার হচ্ছে বাংলা চলচ্চিত্রের জনক, তা আব্দুল জব্বার খানকে বাংলা চলচ্চিত্রের জনকও বলা হয়। কি বলা হয়? বাংলা সিনেমার জনক আব্দুল জব্বার খান। এই মুখ ও মুখোশ 1956 সালে মানে মুক্তি পেয়েছিল, মুখ ও মুখোশ। তারেক মাসুদের জন্মই হয়নি, হয়তো বা জন্ম হলেও ছোট মানুষ তখন। যাই হোক, মনে রাখবেন আব্দুল জব্বার খান, মুখ ও মুখোশ খুবই বিখ্যাত একটা সিনেমা। পরেরটা, ওয়ানগালা কাদের উৎসব? বাংলাদেশের উপজাতি থেকে একটি প্রশ্ন। ওয়ানগালা কাদের উৎসব? ওয়ানগালা হচ্ছে গারোদের উৎসব, মনে রাখি আমরা, ওয়ানগালা গারোদের উৎসব। পরের প্রশ্নে যাব। অ্যাডামস পিক, অ্যাডামস পিক স্থানটি কোথায় অবস্থিত? মানে আদমের পায়ের চিহ্ন আছে বলে বিশ্বাস করা হয়, এই স্থানটি কোথায় অবস্থিত? একটা অনেক উঁচু পাহাড়, সেই পাহাড়ে কিছু জায়গা সমতল এবং এমন একটা আকৃতি দেখে মনে হয় যেন বিশাল একটা পায়ের ছাপ। এটাকে বলা হয়, মানে মনে করা হয় যে হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন তখন ওখানেই অবতীর্ণ বা নিচে ওখানেই নেমেছিলেন পৃথিবীতে। এটা অনেকে এটা নিয়ে বিতর্ক আছে, বাট সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে ওই জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে শ্রীলঙ্কায়, ঠিক আছে, মনে রাখতে হবে, শ্রীলঙ্কায়, অ্যাডামস পিক শ্রীলঙ্কায় অবস্থিত। পরের প্রশ্ন, বাঙালিদের মধ্যে কে সর্বপ্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন? বাংলাদেশে বিখ্যাত একজন সাঁতারু আছে যার নাম হচ্ছে ব্রজেন দাস। তিনি এ পর্যন্ত 6 বার ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন। হ্যাঁ, আপনারা একটু গুগল করে দেখবেন ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত, মানে প্রস্থ কত, দৈর্ঘ্য না প্রস্থ কত, সেটা সাঁতরে পার হওয়া কেমন সহজ। ঠিক আছে, অনেকেই বাংলাদেশের অনেকেই পার করেছেন পরবর্তীতে, তবে ব্রজেন দাস প্রথম এবং তিনি সর্বোচ্চ 6 বার এই ইংলিশ চ্যানেল সাঁতরে অতিক্রম করেছেন। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? পরের প্রশ্ন হচ্ছে, শেষ মুঘল সম্রাট, তার নাম হচ্ছে বাহাদুর শাহ। এই বাহাদুর শাহের কবর কোথায়? বলে রাখি প্রসঙ্গ, 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে ইংরেজদের হাতে ক্ষমতা যাওয়ার প্রক্রিয়া যে তৈরি হয়েছিল, এর ঠিক 100 বছর পরে 1857 সালে সিপাহী বিপ্লব হয়। 1857 সালে এই সিপাহী বিপ্লবে যারা বিদ্রোহ করেছিলেন তারা দ্বিতীয়, মানে ওই সময় মুঘল সম্রাট বেঁচে ছিলেন, নামে মাত্র, কোনো ক্ষমতা ছিল না, তার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি তাকে হচ্ছে এই সিপাহী বিদ্রোহের বিদ্রোহী যারা, তারা তাকে নেতা বানিয়েছিলেন যে আমরা আবার ভারত স্বাধীন করব এবং আমাদের সম্রাট হবেন মোগল সম্রাট যিনি আছেন তিনি। অনেক বৃদ্ধ মানুষ এবং ঘরেই শুয়ে থাকতেন, অসুস্থ ছিলেন। তো যখন এই সিপাহী বিপ্লব ব্যর্থ হয় তখন তাকে ইয়াঙ্গুনে বা রেঙ্গুনে, যেটা মিয়ানমারে অবস্থিত, সেখানে নির্বাসন দেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন, আর সেখানেই তার কবর অবস্থিত। তাহলে কয়টা তথ্য দিলাম ভাই? মনে রাখতে হবে। 1,
যে শেষ বাহাদুর মুঘল সম্রাটের নাম কি? নাম্বার 1 বাহাদুর শাহ। তার কবর কোথায়? ইয়াঙ্গুনে বা রেঙ্গুনে। হ্যাঁ, তারপরে হচ্ছে কেন তাকে তাকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল? একই উত্তর, ইয়াঙ্গুনে। কেন তাকে নির্বাসন দেওয়া হয়েছিল? সিপাহী বিদ্রোহের কারণে। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিলেন? ঢাকায় যখন 1610 সালে 1610 সালে যখন ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করা হচ্ছে, যার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর, তখন মুঘল সুবাদার কে ছিলেন? ইসলাম খান। তিনি তো ঢাকা শহরের প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? মনে রাখতে হবে, ইসলাম খান। পরের প্রশ্নে আমরা যাব, বাংলার নৌকাবাইজ উৎসবের সূচনা করেছিলেন কে? একসময় বাংলার জনপ্রিয় একটা উৎসব ছিল, এখনো কিছু কিছু এলাকায় হয়, নৌকাবাইজ। দীর্ঘ সরু নৌকায়, হ্যাঁ, মানুষ বসে কি করে? এগুলো মানুষ সব। আমি কিন্তু অনেক কিউট কিউট করে ছবি আঁকাতে পারি, হ্যাঁ, আপনারা জানেন না হয়তো। এই হচ্ছে মানুষ, এবং সবার হাতেই একটা করে বৈঠা থাকে। এই হচ্ছে নৌকাবাইজ, ঠিক আছে? এই নৌকাবাইজ কে প্রথমে চালু করেছিলেন? এই নৌকাবাইজ কে প্রথমে চালু করেছিলেন? অ্যান্সার হচ্ছে ইসলাম খান। মনে রাখতে হবে, ইসলাম খান। পরেরটা, কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? একজন মুঘল সুবাদার মানে কি? মুঘল আমলে যারা বাংলার, মুঘলদের প্রতিনিধি হয়ে যারা বাংলার শাসন করতো, মানে বাংলাদেশের শাসন প্রতিনিধি, হ্যাঁ, গভর্নর ইংরেজ আমলে যেটা হয়েছিল, তো সেটাকে বলা হচ্ছে সুবাদার। তো এই সুবাদার শায়েস্তা খান যখন তিনি বাংলার শাসক, তখন চট্টগ্রাম তিনি প্রথম মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং এর নাম রাখেন ইসলামাবাদ। আপনাকে এইভাবেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, ইসলামাবাদ কোন অঞ্চলের প্রাচীন নাম? ঠিক আছে, মনে রাখতে হবে চট্টগ্রাম। পরের প্রশ্ন, পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, জব সলিউশন বের করে দেখবেন কতগুলো পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে, অনেকগুলো পরীক্ষা এসেছে। যে এই যে বাংলায় যে জমিদারি ব্যবস্থা ছিল, এই জমিদারি ব্যবস্থা রহিত করা হয়, বাতিল করা হয় কত সালে? প্রশ্নটা হচ্ছে সাদামাটা এইটা, সেটা হচ্ছে 1950 সালে। শেরে বাংলা এ কে ফজলুল হক, এ কে ফজলুল হক যখন বাংলার মুখ্যমন্ত্রী, তখন তিনি এই আইনটি পাশ করেছিলেন, হ্যাঁ, জমিদারি মানে বা প্রজাস্বত্ব আইন, জমিদারি বিলোপ। পরের প্রশ্ন আমরা যাব, প্রথম ডিজিটাল মুদ্রার নাম কি? ডিজিটাল মুদ্রা, আমরা কিন্তু এখন মানে যে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, হ্যাঁ, 1950, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, মামুন খান, রানী, কুইন, নুসরাত জাহান, তারপর হচ্ছে আল শাহরিয়ার, তারপর হচ্ছে আন্দ্রিলা, নাকি পড়লাম, ভুল পড়লাম না ঠিক পড়লাম? আচ্ছা, প্রথম ডিজিটাল মুদ্রা কি? লিব্রা, আরের, বিটকয়েন নাকি পেসো? আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রথম ডিজিটাল মুদ্রা কি? আপনারা এখনো 1950-এই আছেন, আমি এটার অ্যান্সার দিয়ে দিই। প্রথম ডিজিটাল মুদ্রার নাম হচ্ছে বিটকয়েন। হ্যাঁ, বিটকয়েন একটা ডিজিটাল মুদ্রা, লিব্রা ওটাও কিন্তু ডিজিটাল মুদ্রা, বাট প্রথম এসেছিল বিটকয়েন। বিটকয়েন সাতোশি নাকামোটা, এই লোকটার নাম হচ্ছে সাতোশি নাকামোটা। এটা একটা ছদ্মনাম। সাতোশি নাকামোটা নামক একজন লোক, একজন ব্যক্তি প্রথম বিটকয়েনের আবিষ্কার করেন এবং বিটকয়েন চালু হয়। এটা কিন্তু একটা ডিজিটাল মুদ্রা। তো আজকের আমার ঝুলিতে যে 35টি প্রশ্ন ছিল, তার শেষ প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম। এই ক্লাসের পিডিএফ অবশ্যই যে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে দেয়া হবে, এবং যারা আজকের ক্লাসে আছেন অথচ গ্রুপে যুক্ত নাই, তারা আমাদের পিন কমেন্টে যে পিন করা যে কমেন্ট আছে সেখানে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, প্রয়োজনীয় প্রসিডিউর ফলো করে সাবমিট করবেন, আপনাকে যুক্ত করে নেওয়া হবে, এবং তারপরে ওখান থেকে আপনি শুধু এই ক্লাস না, আমাদের যতগুলো ক্লাস হচ্ছে 4টা সাবজেক্টে, সেই পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবেন।
তো অনেক কথা হলো, 35টা প্রশ্ন শেখা হলো। আজকে শাহিন স্যার এখানে বিদায় নিবে। দেখা হবে ইনশাল্লাহ আবারও নেক্সট ক্লাসে পরবর্তী 35টি প্রশ্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, নিজের পড়াশোনা যত্ন করে চালিয়ে যান। আল্লাহ হাফেজ।